আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম উৎসার একটা ব্লাড টেস্ট করানোর আছে, যেহেতু তোমরা জানো ওর হিমোগ্লোবিন লেভেলটা অনেকটাই কম, ডাক্তারের মেডিসিন চলছে। বর্তমানে ওর হিমোগ্লোবিন লেভেলটা কেমন আছে মেডিসিন খেয়ে সেটা দেখার জন্যই রিপোর্ট নিয়ে তারপর ডাক্তারের কাছে যেতে হবে। তো সকাল 8:30 বাজে চলে এসেছে দাদা আমাদের বহু পরিচিত বিশ্বজিৎ দা। আমাদের হোক, আমার বাপের বাড়ি হোক, যত প্যাথোলজি যত টেস্টের জিনিস এই মানে সেই ইউরিন হোক ব্লাড হোক দাদাই নিয়ে যায় কালেক্ট করে আর রিপোর্ট এনে দেয়। তো এখন বর্তমানে আমার যা মানে অসুবিধা আর সুরক্ষা থেকেই সব রকম টেস্ট করি, আর দাদার কাছে করানো হয় না। বহু বছর পর আবার দাদা আমার বাড়িতে এসেছে। মানে আমার শ্বশুর শাশুড়িটা করে থাকেন, শ্বশুর শাশুড়ির যে কোনো টেস্ট, কিন্তু আমার টেস্টগুলো আর দাদা করেন না। আর এখন তো নিয়ম হয়ে গেছে বেসরকারি হসপিটালে চিকিৎসা করালে সেখান থেকে টেস্ট করাতে হয়। তো এই জিনিসটা না আমি ভীষণ ভয় পাই। এত রকমের রোগ অসুখ বিসুখ হওয়ার পরও আমি গৌতমকে বলেছিলাম থাকতে, কিন্তু দাদার এতটাই লেট হয়ে গেছে, গৌতমের আজকে তাড়াহুড়ো ছিল তাই অফিস বেরিয়ে গেছে। আর দাদা আমাকে বলছে, দেখো মেয়েকে বলছে ঘুরে যেতে, আমাকে বলছে ধরতে মেয়েকে, আমি চলে গেছি ওই মাথায়। দাদা তো আমাকে দেখে হাসাহাসি শুরু করে দিয়েছে যে মাকে বললাম ধরতে আর মা চলে গেছে অত দূরে। তো আমি এর জন্য গৌতমকে থাকতে বলেছিলাম। আমারটা যা হোক মেয়ের শরীর থেকে রক্ত নেবে এটা মানে আমি একদম মেনে নিতে পারবো না। আমার হাত পা কাঁপতে শুরু করে দিচ্ছে যা অবস্থা, কিন্তু আমার মেয়ে ভীষণ স্ট্রং, দেখো কীভাবে বসে আছে। আমি ভিডিওর মাধ্যমে পরে দেখতে পারলাম উৎসাহ এতটা স্ট্রংলি বসেছিল। আমি তোর পিছন সাইডে ছিলাম, ওইটা বুঝতে পারিনি তখন। আমি একবার মুখ ঢাকছি, একবার একটু একটু করে দেখছি যে উৎসাহ কী করে। দেখলাম একদম মেয়ে স্মার্টলি ব্লাড দিয়ে দিল টেস্টের জন্যে। ভীষণ ভালো লাগছে। দাদা সেটাই বলছিল যে মেয়ে অনেক স্ট্রং হয়েছে তোমার থেকে, তুমি যা ভীতু। এই দাদা বহুদিন ধরে আমাদের এলাকায় এই কাজ করেন, ভীষণ ভালো মনের মানুষ। তার সাথে হচ্ছেন ভীষণ ভালো ব্যবহার দাদার, জানো তো। আগে দাদাকে আমি কি বলে রাখতাম, রক্তচোষা। যখন ফার্স্ট আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে আমার টেস্ট হয়েছিল, তো দাদা যেই রক্ত নিতে এসেছিলো, আমি তারপর থেকে দাদাকে যেখানেই রাস্তায় দেখতাম আমি খালি বলতাম রক্তচোষা। দাদাও হাসতো। ইভেন ফোনের নাম্বারে আমার না রক্তচোষা বলে সেভ ছিল। তো এখন তো বললাম যেহেতু বহুদিন হয়ে গেছে, যে আমি আর ট্রিটমেন্টের পর থেকে বা অপারেশনের পর থেকে প্রায় 10-12 বছর হয়ে গেছে দাদার কাছে আর আমি টেস্ট করাই না। বাড়ির অন্য সবাই করায়, কিন্তু আমার আর করা হয় না। আর উৎসাহকে দেখো, তুলো খুলে আর দেখছে, দেখো যে হাতে কীভাবে কোথা থেকে রক্ত নিয়েছে। আর ওই রক্ত চলে এসেছে, দেখো দাদা বকছে আর আমি ওই গিয়ে ঠিক করেছি, দাদা ওই বকছে। পুরো হাতে না রক্ত এসে গেছিলো, পুরো রক্ত বেরিয়ে পড়েছিল। বড় বড় ডায়াগনস্টিক সেন্টারে না রক্ত দেওয়ার পর ওইখানে একটা মতো লাগিয়ে দেয়, ব্যান্ডেড মতো লাগিয়ে দেয়। আগেরবারও উৎসার ব্লাড টেস্টটা সুরক্ষা থেকে করে এসেছিলাম, তখন লাগিয়ে দিয়েছিল ব্যান্ডেড মতো, তো আর দেখতে পাইনি। এবার শুধু তুলো দিয়েছে না, ও তুলো সরি বারবার দেখছে। এবার ওর এক্সামের জন্য ও যেতে চাইলো না, বললো ওই ডায়াগনস্টিক সেন্টারে গেলে মা অনেকটাই টাইম চলে যায়, আমাকে ঘরে কাউকে ডাকাও, ঘর থেকে ব্লাড নিয়ে যাক, আমি গিয়েও এতটা টাইম ওইখানে কাটাতে পারবো না, কারণ আমার পড়তে হবে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক ওয়েলকাম। তো কয়েকদিন ধরে উৎস শরীরটা খারাপ, সেটা বারবারই আমি ভিডিওতে শেয়ার করেছি। আগেও যখন জ্বর হয়েছিল, রিপোর্ট হয়েছিল ওর হিমোগ্লোবিন অনেক কম। তো ডাক্তার বলেছিল যে কিছু মানে মেডিসিনের একটা কোর্স চলছিল, তারপর বলেছিল ব্লাড টেস্ট করে ডাক্তারের কাছে যেতে। আবার এই কয়েক মাসের মধ্যে আবার যেহেতু জ্বর হলো আর শরীরটা এখন দুর্বল বলছে, তো আমরা একটা ব্লাড টেস্ট করে নিলাম। টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব। আর সকালবেলা বিশ্বজিৎ দা এসে ব্লাড নিয়ে গেল। আর উৎসাহ তো কর্মকাণ্ড তো তোমরা দেখলেই, ও ব্লাড নিয়ে গেছে, দাদা এইভাবে ওকে তুলোটা দিয়ে হাতে রেখে দিয়েছে, ও খুলে হাতে দেখছে কি হয়েছে, সঙ্গে সঙ্গে হাতের ওই জায়গাটায় রক্ত এসে গেছে। আমি দেখে তাড়াতাড়ি করে বকলাম, তো দাদা বললো ও তো জানে না, তাই একটু বুঝতে পারিনি, হাতে ওইভাবে দেখছে। তারপর ওকেও বলে গেল যে নাহলে বাবু পরে ওইখানে ফুলে উঠবে, তুমি অন্তত 2-3 মিনিট হাতটা চেপে রাখো। তারপর ম্যাডামকে হাত চেপে ম্যাডাম শুয়েছে। তাও দাদা গেটের মুখে বেরিয়ে গেছে, দাদাকে আমি এগিয়ে দিতে গেছি, তখন দেখছি কি আবার খুলে এরম করে দেখছে যে কি হয়েছে, কি বলবে। সিরিঞ্জটা দিয়ে গেছে, বললো ফেলে দিতে, তো ভাবছি এটা ফেলবো না, এটা রেখে দেবো। যেদিন উৎসাহ দুষ্টুমি করবে, এই সুচ ঢুকিয়ে রক্ত বের করে নেবো। কি তাই করবো? তো আমাকে রক্ত বের করবি তুই? তোর এত সাহস? ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও। গৌতম তো অলরেডি অফিস চলে গেছে, তো মা আর মেয়ের জন্যই বানাচ্ছি। তো আজকে একদম সাদামাটা চিড়ের পোলাও বানাবো, কোনো সবজি টবজি দেবো না। একটু মটরশুঁটি ছিল ফ্রিজের, সে নষ্ট হয়ে যাবে, তার জন্য মটরশুঁটিটা নিয়েছি, আর অল্প একটু আলু দিয়ে জাস্ট চিড়ের পোলাওটা একটু বানিয়ে নেবো সাদামাটা। মা মেয়ে দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি, চাটা খা, আর দিচ্ছি খাবার। কী হলো, মুড অফ কেন? পড়তে পড়তে মাথা গরম হয়ে যাচ্ছে?
এখানে ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি। উৎসা তো মটরশুঁটি খায় না, তার জন্য এখানে মটরশুঁটি বেছে দিয়েছি, আর আমারটায় মটরশুঁটি রয়েছে। আর ম্যাডাম গিয়ে দোকান থেকে ঝুড়ি ভাজা এনেছে, ঝুড়ি ভাজা দিয়ে খাবে। সবজিওয়ালা এসেছে, নিয়ে নিয়েছি টোপা ফুল। ইচ্ছা আছে একটু টোপা ফুলের আচার বানিয়ে রাখবো, না কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইম বানাবো। তোমরা এত সুন্দর সুন্দর আচার বানাও, তোমাদের সব ভিডিও দেখি, তো ওই ভিডিও দেখেই বানিয়ে নেব। কুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এখানটা একটু রোদ এসেছে তাই রোদে একটু দিয়ে দিচ্ছি। ঘুম থেকে ওঠা থেকে একটাই চিন্তা থাকে যে কি খাবো, সকালে কি খাবো, সেটা যদি বা হয়ে গেল। একটু আগে ব্রেকফাস্ট করে উঠলাম, এখন চিন্তা দুপুরে কি খাবো। দুপুরে খেতে খেতে যেই একটুখানি ভাত ঘুম দিয়ে উঠবো, তখন হচ্ছে বিকালে কি খাবো, তারপর রাতে কি খাবো, এই করতে করতে সারাটা দিন চলে যায়। কি খাবো কি খাবো, খাওয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে। তো এখন কি রান্না করবো সত্যি চিন্তার বিষয়। যা করে তো ব্রেকফাস্টটা হয়ে গেল। এখন ওল কাটছি, সেদিনকে ওল এনেছিল গৌতম। আর রান্না তো উৎসাহ মাছ, মানে মাছ হোক চিংড়ি হোক এমনি খেতে চাইতো না, আর জ্বরের মুখে তো একদমই খাচ্ছে না। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি মাছ খাইনি। ডিম আর মাংস ও খাচ্ছে, তাই আমি খাচ্ছি, নাহলে নিরামিষ ডাল ভাত আলু সিদ্ধ নাহলে আলু ভাজা, এছাড়া উৎসাহ কিছুই খেতে চাইছে না। তো আজকে একটু চিংড়ি মাছের তরকারি করবো, আর ও সেই উৎসাহ একই কথা বললো, ডাল আলু ভাজা আর ভাত খাবে। তো দেখা যাক কতদূর কি করা যায়। এদিকে সবজিগুলো না রান্না করলে সেগুলো নষ্ট হবে, আর ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে, ওটা করে নিচ্ছি। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো উৎসাহ আমলকি খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি যখনই আমলকি পাই এইভাবে কেটে রোদ খাইয়ে স্টোর করে রেখে দিই। তো গতকালও আমলকিগুলো কেটে এরম রোদে দিয়েছিলাম। রোদে এত তাপ রয়েছে এখন, মানে এখনও সেভাবে গরম পড়েনি। একদিনে আমলকি একদম শুকিয়ে গেছে। আজকের এই কৌটো করে ভরে রেখে দিচ্ছি। আজকের ঘুরনচণ্ডীর মতো ঘুরপাক খেয়ে খেয়ে কাজ করছি, কোনো সিস্টেমে কাজ হচ্ছে না। একবার এই কাজ একটুখানি করছি, একবার ওই কাজ একটুখানি করছি। যাই হোক, এতক্ষণ পর রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা তো করতে হবে, বলো, কাজ করলে তো আর হবে না। ঠিক টাইমে ভাতটাও খেতে হবে। আর যেহেতু বললাম ওল দিয়ে চিংড়ি করবো, এখানে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এইখানে ওলটা কেটে সিদ্ধ করে নিয়েছি। ওলটা দেখে যা মনে হচ্ছে খুব একটা ভালো হবে না। ওলের তরকারি বসিয়ে দিয়ে এদিকে জামা কাপড় কাচতে বসে পড়েছি। আর আমি শরীর ভালো থাকলে সবসময় চেষ্টা করি রোজকার জামা কাপড় রোজ কেচে নেওয়ার। রোজের জামা কাপড় যেটা বেরোয় সাবান দিয়ে একটু কেচে নিই, যাতে না জামা কাপড় জমা পড়ে। মানে একসাথে হয়ে গেলে না কাচতে ভীষণ কষ্ট হয়, আর এমনি আমার শরীর ভালো থাকে না, তো এই রোজের জামা কাপড় কেচে নিলে একটু হালকা থাকে। রান্না বান্না, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার, সব কিছু কমপ্লিট। তো রান্না বান্না করে আমি হাঁপিয়ে যাইনি, আড়ি পেতে লোকের গল্প শুনতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। মানে আড়ি পেতে লোক যে ফোনে কথা বলছিল সেগুলো শুনতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গিয়ে এমন অবস্থা, আমি অসুস্থ হয়ে পড়েছি, ক্লান্ত, কান প্রায় বধির হয়ে গেছে, কানে তালা লেগে গেছে, জানি না, চোখেও আমি এরকম ঝাপসা ঝাপসা দেখছি, যেন সব মনে হচ্ছে আলো যেন কমে আসছে। তো তোমাদের হয়তো জিজ্ঞাসা হতে পারে কার কথা আমি আড়ি পেতে শুনেছি। মেয়েদের একটু দেখবে ঝগড়া টগড়া শুনতে ভালোবাসে, তো আমি ভাবলাম যে কাজ যখন করছি, গান যখন শুনতে পাচ্ছি না, তখন ফোনের কথাগুলোই আড়ি পেতে শুনি। উৎসাহ আর উৎসাহ 3 বন্ধু কনফারেন্সে কথা বলছিল প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেল। একটু আগে ফোনটা রেখেছে। প্রথমে কথা শুরু হলো যে পরীক্ষা, ওরা সায়েন্স, উৎসাহ কমার্স। পরীক্ষার পর কে কোথায় যাবে, কার বাড়িতে পার্টি করবে, কোথায় ঘুরতে যাবে, ডিসাইড হয়ে গেল কার বাড়িতে পার্টি টাটি হবে। খুব ভালো জিনিসটা। ওইখান থেকে চলে গেল রাজবাড়িতে যাবে, ফটোশ্যুট করবে, হ্যান ত্যান করবে। তারপর চলে গেল প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ভূত ভূত পেত পডকাস্ট চলে গেল। তারপর চলে গেল পুনর্জন্ম, আত্মা, আফটার লাইফ, মোড়ে কে কি জন্ম, কে কেঁচো, কে শুভ পোকা হবে, সেসব, কে মশা হয়ে গেল। তারপর ওইখান থেকে চলে আসলো ডোরেমন, ডোরেমনের গ্যাজেট। আচ্ছা ঠিক আছে, তাও ঠিক আছে, শুনছি গ্যাজেট ছোটোবেলায়। তারপর হঠাৎ মনে পড়লো যে কোন টিচারের কাছে পড়তে যাবে, সেটা হয়ে গেল। সেটা হয়ে যাওয়ার পর আবার কে কি করবে, কারাপশন করে ইনকাম করবে না সৎ পথে ইনকাম করবে। শুরু হয়েছিল যে নিট সিএ, তারপরে ও বললো চাষি হতে। হ্যাঁ, ও নিজের মুখেই বলুক কি বলছে। না, প্রথমে শুরু হয়েছিল সিএ, নিট, যেই কেমন কি পরীক্ষা, হার্ড টাফ এইসব নিয়ে। তারপরে গেল কি অকুপেশন এইসব না চুজ করে চলো, ও বললো চাষি হয়েছে।
দেখেছো? তারপরে বললাম চাষিটা একটু লো লেভেল হয়ে যাচ্ছে, তাই আমরা স্মাগলিং এর দিকে কত কি হয়ে গেল, মানে আমার শুনতে শুনতে এদের এক একটা কথা, ভূত প্রেত তন্ত্র সাধনা, লাইফস্টাইল, ঘুরতে যাওয়া, ফ্যাশন সেন্স, সব রকম, পরে আফটার লাইফ, লাইফ বিফোর লাইফ, মানে কি নেই এদের গল্পে। বিশেষ করে রান্না করতে করতে একসময় মনেই হলো যেন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, এখানে মরে যাবো। মানে কোনো টপিকের সাথে কোনো টপিকের লিঙ্ক নেই, কোথা থেকে লাফি লাফি শেষ অবধি কোথায় চলে এলো, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। ওইসব শুনে শুনে মানে মানে হৃদকম্পন হতে হতে আমি কাজগুলো কমপ্লিট করলাম, এখন দেখো বসেই পড়েছি, আর আমি স্থানে যেতে পারছি না। বিশ্বাস করো চোখের সাথে ঝাপসা দেখছি, আরও তো আমি গুছিয়ে বলতে পারলাম না, অনেকটা টাইম চলে যাবে। ওই কথার লেভেলগুলো শুধু ভাবছিলাম, মানে এখনও এদের কোনো ম্যাচুরিটি আসেনি, এরা একদমই বাচ্চা, নামে এদের 15 বছর বয়স হয়েছে। কথাবার্তা শুনলে মানে আমার কি বলবো, আর আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই স্নানটা করে নিই, আর এসব ভেবে লাভ নেই, স্নান করে পূজা দেব, তারপর খেতে বসবো। স্নান হয়ে গেছে, স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে। একটু না জানালাগুলো বন্ধ না করে দিলে যা মশার উৎপাত, দিকে তো গরম পড়ে গেছে সাংঘাতিক, না জানালা খুললেও হয় না, আর দুপুরের পর থেকে না বন্ধ করলে মশারও সেরাম উৎপাত। এখন গেছে উচ্ছ্বাস স্নানে, তা ওর তো এখন আধা ঘন্টা লেগেই যাবে, এখন কি করবো, বসে থাকতে হবে অগত্যা, নাহলে একটু টিভি দেখবো। আর কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ রান্না করতে করতে তো কিছু শেয়ার করা হয়নি। একটু উচ্ছে আলু ভেজেছি, সাথে বেগুন ভাজা, টমেটো দিয়ে পাতলা মুসুর ডাল, টমেটো আর পেঁয়াজও দিয়েছি অবশ্য, কলমি শাক ভাজা, আর এখানে রয়েছে ওল চিংড়ির তরকারি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো উৎসাহ কি লঙ্কা কাণ্ড করবে জানি না, এই খাবারে উচ্ছে খেতে চায় না, এদিকে ওল চিংড়িও খাবে না মনে হয়, কি করব জানি না। এছাড়া আর অন্য কিছু ছিল না, রোজ রোজ ডিম আর মাংস আমার আর ভালো লাগছে না, ওরও তো শরীর গরম হয়ে যাবে না রোজ রোজ ডিম আর মাংস। যাই হোক, আজকে ইচ্ছা আছে ওলটাকে কচু বলে চালিয়ে দেবো, যে কচু চিংড়ির তরকারি, কচু খেতেও ভালোবাসে, ওল খায় না, তো আজকের ওলটাকে কচু বলে চালিয়ে দিতে হবে। আর যদি ওলটাকে কচু বলে চালিয়ে দিয়ে সাকসেস হয়ে যাই, তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হয়ে গেছে, আমি বসেছি টোপা কুল নিয়ে, কুলগুলো আচার করার জন্য কিনেছি, আর কিনে এখন বিট নুন মাখিয়ে নিয়েছি। উফ কি দারুণ লাগছে খেতে, স্কুল ছুটি হয়ে যাওয়ার পর না কিনে খেতাম এই টোপা কুল নুন দিয়ে, মানে সেই স্কুলের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আর এই নেশাগ্রস্ত মানুষ আমলকির কৌটো নিয়ে বসেছে, আমলকি খাচ্ছে, এত আমলকির প্রতি অ্যাডিক্টেড, মানে মানুষ যেমন নেশা করে মদ সিগারেট খায়, আমার মেয়ে সেরকম আমলকি খায়। এই একটা কৌটো আজকে সারাদিনে শেষ, আর এইটা না হলে জোয়ান, জোয়ান না হলে আমলকি। আচ্ছা কি দিয়ে ভাত খেয়েছিস আজকে? তুই আমাকে অন্য কিছু খাইয়েছ না? কি অন্য কিছু? কচুটা অন্য কচু ছিল না? বলছে কচুটা অন্য কচু ছিল না, তোমরা বলো আমি কি অন্য কচু খাইয়েছি? ওই কচু ওরকম হয় না, ছোট কচু। তুমি ছোট কচু আমাকে বলছে আলাম একটু কচুর তরকারি খেয়ে নে, কচু চিংড়ি, বলছে কচু আবার এরম হয় নাকি? আলাম কি হ্যাঁ, যে ছোট ছোট করে কেটেছি কচুগুলোকে। এটা কি ছিল বাবু? কিছু একটা খাইয়েছো, আমি কি করে বুঝবো? কোনো একটা জাতের তো কচু খাইয়েছো। কোনো একটা জাতের কচু ভালো লাগেনি না? তুই খেয়ে নিলি তো? খেতে হবে, আর কি বানিয়েছো তুমি? আলু ভাজা না, আলু ভাজা না, আলু ভাজা উচ্ছে সাথে তেতু তেতু আলু ভাজা। একটু উচ্ছে খাবে না, একটু কিছু খাবে না, তা উচ্ছে বেছে নিয়ে আলুটা দিয়েছি ওকে। দুজন মানুষ দুরকম রান্না করা যায় বলো? হ্যাঁ, তো কচুটা খেয়েছে, এইটাই আমি খুব খুশি হয়েছি। আবার বোকা হলি আমার কাছে, আবার তুমি আজকে তুমি ডায়লগ ছিল, কালকে কন্টিনেন্টাল করবে। আবার উৎসাহ বোকা হয়েছে আমার কাছে। ওল ছিল, ওল এটা। ওই বললাম তো কিছু একটা খাইয়েছো তুমি। বলছে এরকম ছোট কচু। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, উৎসাহ পড়তে বসছে, আর ওকে ডিস্টার্ব করবো না। উৎসাহ রিপোর্টটা দিয়ে গেল, আর রিপোর্টে কী আছে সেটা আমিও দেখব, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এইটাই উৎসার রিপোর্ট।
অন্যগুলো কি কি আছে আমি অত ডাক্তার নই, বলতে পারবো না, আর যেটা সেটা ডাক্তারই বলতে পারবে। আর হিমোগ্লোবিনটা আগে ছিল 6.7, সেটা একটু বেড়েছে 9.2, তাও কমই আছে। 11 থেকে 15 অবধি থাকা উচিত, তো 9.2। তা মেডিসিন খেয়ে এইটুকুই মানে ওর ইনক্রিজ হয়েছে, বেড়েছে। রিপোর্টটা যতক্ষণ না ডাক্তারকে দেখাবো ততক্ষণ তো বুঝতে পারবো না, সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হবে আবার। আর মেডিসিন খেতে হবে না না খেলেও হবে, ডাক্তার বলে দিতে পারবে।